ওকে ব্রো, ঈদ মোবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা জানায় আজকের এই ভিডিওটা শুরু করছি। আজ আসলে ঈদের দিন, তবে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখন ঈদ অলরেডি পার হয়ে গেছে, কারণ আমি এখন কুষ্টিয়ার বাইরে যাচ্ছি। আর ভিডিওটা আমি পাবলিশ করতে পারবো কুষ্টিয়াতে ব্যাক করার পরে। যাচ্ছি আসলে ফরিদপুর, মানে শ্বশুরবাড়ি। কোথাও ঘুরতে আসলে ওইভাবে যাওয়া হচ্ছে না, কাজেই যাচ্ছি। আর মাঝখানে একটা ভিডিও করছিলাম, সেটা এই লাখ খারাপ, মানে ভিডিও অর্ধেকটা হওয়ার পরে দেখলাম ভিডিওটা হ্যাং মারছে, সাউন্ড ঠিকঠাক আছে, পরে আর ওই ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। ওই ভিডিওর কথাবার্তা ভাবলাম যে আজকে একটু টুকটাক বলে নিই। তো এই হচ্ছে অবস্থা। এখন আসি হচ্ছে রাজবাড়ির রাস্তায়, মানে কুষ্টিয়া রাজবাড়ির হাইওয়ে। তবে এই রাস্তাটা এমনিতে ভালোই ছিল, তবে রাস্তাটা এখন বাজে হয়ে গেছে। বাজে মিন্স আপনারা খালি চোখে দেখে বুঝতে পারবেন না। এই যে দেখতেছেন রাস্তা কিন্তু ভাঙাচোরা নেই, কিন্তু এই রাস্তাটাই যখন আপনি আসবেন, মানে বাইক নিয়ে আসবেন এবং আপনি নিজে রাইড করবেন, তখন ফিল করতে পারবেন যে রাস্তাটা কেন নষ্ট হয়েছে বলতেছি। কারণ রাস্তাটা দেবে গেছে। এই যে কিছু কিছু জায়গায় এই যে দেখবেন যে চাকা, বড় বড় গাড়ির চাকা যেই বরাবর যায় সেই বরাবর রাস্তাটা দেবে গেছে। এই কারণে হবে কি, আপনার টু হুইলার চালাতে একটু অসুবিধা হবে, বিশেষ করে যদি একটু স্পিডে থাকে তাহলে তো কথাই নেই। স্পিডে বলে না, আপনি আস্তে চালান জোরে চালান, আপনার ব্যালেন্স করতে অসুবিধা হবে। মেন কথা হচ্ছে এটা। এমনকি আপনি পরে অ্যাক্সিডেন্টও করতে পারেন। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এই অবস্থাটা হয়েছে এবার গরমে বিশেষ করে আরও বেশি, কারণ গরমের সময় পিচগুলা গলে যায়, গলে আরও রাস্তাটা বসে গেছে। এটা যে সব জায়গায় খুব ডেঞ্জারাস অবস্থায় তা না, কিছু কিছু জায়গায়। তবে বিশেষ করে আপনার পাংশা থেকে আপনার যখন কুষ্টিয়ার দিকে আসবেন, ওই সময়টাতে একটু বেশি জিনিসটা ফিল করবেন। পাংশার আগে, মানে পাংশার দিকে আমি এখন যাচ্ছি, পাংশা পার করে এই জিনিসটা খুব কম ফিল করা যায়। তো এই হচ্ছে অবস্থা রাস্তার। আর আজকে মূলত কথা বলবো ইঞ্জিন অয়েল সংক্রান্ত ব্যাপার স্যাপার নিয়ে। আপনারা যারা আমার পুরাতন চেনা জানা মানুষ আছেন এই চ্যানেলটাতে, যারা ভিডিও দেখেন কিংবা আমার সাথে সাক্ষাৎ আছে, তারা জানেন যে আমি ইঞ্জিন অয়েল হিসাবে মুতুলের সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করি একদম শুরু থেকেই। বলতে গেলে শুরু থেকে সেমি সিনথেটিক অবশ্যই ইউজ করি নাই, মিনারেল ইউজ করতাম, তবে সেটাও মতুলের। আমি প্রথম 2টা ইউনিট সম্ভবত রানারের থেকে নিয়েছিলাম। রানারের মানে অফিসিয়ালি ওরা যে ইঞ্জিন অয়েলটা প্রোভাইড করে সেটা হচ্ছে সার্ভো। আমি সার্ভো সম্ভবত 2টা ইউনিট ইউজ করছি, তারপরে আমি মতুলে শিফট হয়ে গেছি। কারণ মতুলের পারফরমেন্সটা আমি যখন মানে ধীরে ধীরে ফিল করতে পারি, আমি বুঝলাম যে মতুল আমার জন্য বেস্ট অপশন ওই সময় কিংবা ওই বাজেট রেঞ্জে। আর কোনো অপশন আমি আসলে ট্রাই করিনি কিংবা করার প্রয়োজন মনে হয়নি। তবে মাঝখানে একটা ঝামেলায় পড়লাম, সেটা হচ্ছে এই লাস্ট বলতে পারেন 8 মাস 10 মাস যাবত এই জিনিসটা ফিল করতেছিলাম যে মতুলের দাম অত্যাধিক পরিমাণে বেড়ে গেল। মানে একটা লিমিট থাকে, মানে লিমিটের বাইরে যাই বাড়লো। তো তখন থেকে আমার একটা মানে মতুলের প্রতি একটু মানে কি বলবো, মানে একটু কনফিউশন তৈরি হয়ে গেল। কারণ আমি পারফরমেন্স পাচ্ছি ঠিক আছে, কিন্তু সবার তো একটা বাজেট থাকে, বুঝছেন। আর তারপরে বিয়ে শাদী করছি, এখন তো একটা সব কিছু হিসাব করে একটু চলা লাগে। তো আমি যে ইঞ্জিন অয়েলটা কিনতাম 700 টাকা, 720 টাকা, 750 টাকা, সেই জিনিসটার দাম চাই বসে 950, 1000। এমনকি মানে মার্কেটেও অনেক সময় পাওয়া যাচ্ছিল না, বিশেষ করে সেমি সিনথেটিক 10W40 5100টা। 3100টা পাওয়া যায়, বাট 3100টা আমি ইউজ করি না, 5100টা ইউজ করতাম। আমি মতুল ড্রেন আউট দিতাম মোটামুটি ধরেন 2500 থেকে 3000, মোটামুটি 3000 কিলো তো আমি চালাতাম। তো আমার তো হয়ে গেল একটু ঝামেলাই। তারপরে এখন ঢাকায় থাকি না, থাকি কুষ্টিয়াতে। কুষ্টিয়া এখনও ওই লেভেলে পৌঁছাই নাই যে ধরেন আমি গেলাম আর দোকানে ঠিক 1 নাম্বার মতুলটাই আমি পেয়ে গেলাম। তো এটা নিয়ে আরও প্যারা খাওয়া শুরু করলাম। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, মতুল তো অনেকটা ইউজ করছি, আর কাইট প্লাসেরও বয়স হয়ে গেছে, তো এবার একটু এক্সপেরিমেন্ট করি। এক্সপেরিমেন্ট কি, আমি চিন্তা করলাম মতুল থেকে সুইচ করব। তো সুইচ করব এমন কোনো একটা ব্র্যান্ডে, যেই ব্র্যান্ডটা আমার কাছে একটু বাজেট ফ্রেন্ডলি হবে। মোটামুটি আমি বাংলাদেশের যে কোনো জায়গায় ওই ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটা যেন পেয়ে যাই। তো এই চিন্তা করে কয়েকটা ব্র্যান্ডের মানে রেটটা আমি সার্ভে করলাম বলতে পারেন। তো সার্ভে করার পরে দেখলাম মোটামুটি আমি ইয়ামা লুপ সেমি সিনথেটিকে মানে এটা ট্রাই করব। কারণ এইটার অফিসিয়াল প্রাইস হচ্ছে বোতলের গায়ে দেওয়া থাকে 790 টাকা, বাট আমি
এটা যেহেতু এসিআই বাজারজাত করে, আমি যদি এসিআইয়ের শোরুম মানে ইয়ামাহার শোরুম থেকে না নিই তাহলে আমি এটা মোটামুটি 700 টাকা, 720 টাকা, 750 টাকা, ইনফ্যাক্ট আমি কুষ্টিয়ার থেকে এবার 680 টাকা দিয়ে কিনছি। সেম একই জিনিস, পিছনে এসিআইয়ের মানে সিলও দেওয়া আছে, সব কিছু আছে। তো এই চিন্তা করে আমি মানে ইয়ামাহা লুবে শিফট হলাম। ইয়ামাহা লুব সেমি সিনথেটিক 10W40, এইটা আমি এই দিয়ে সেকেন্ড ইউনিট ইউজ করতেছি। প্রথম ইউনিটটা আমি 2500 কিলোতে ড্রেন আউট দিছি, আমার ইচ্ছা ছিল 2000-এর ড্রেন আউট দিব, বাট আর হয়ে ওঠেনি। এখন আসি মতুল আর ইয়ামাহা লুব, দুইটার ভিতরে আমি কি পার্থক্য বুঝলাম। এখন ইয়ামাহা লুব তো মাত্র 2টা ইউনিট ইউজ করছি, আমি যে খুব পিএইচডি করে ফেলাইছি তা না, আবার মতুল অনেক দিন ধরে ইউজ করছি, মতুলের উপরেও যে আমার পিএইচডি আছে তাও না। ব্যাপারটা হচ্ছে আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। মতুলটা কেন ইউজ করতাম, আমি প্রচুর লং রাইড দিছি এই কাইট প্লাস দিয়ে। কাইট প্লাস দিয়ে এই কারণে বলতেছি, কাইট প্লাসের ইঞ্জিনটা ছোটো, এটা 110 সিসির একটা মপেড। এইটার উপরে যখন আমি অনেক প্রেশার দিই, বিশেষ করে লং রাইডে গেলে দেখবেন যে অনেকটা প্রেশার পড়ে, ঠিক আছে। সিটের ভিতরে আপনি কতক্ষণ চালাচ্ছেন, আধা ঘন্টা 20 মিনিট। লং রাইডে গেলে এমন হয়েছে যে 8 ঘন্টা 10 ঘন্টা ট্যুর হয়েছে, এমনও হয়েছে আমি 100 কিলো পার হয়ে গেছে, আমি কোনো রকম ব্রেক নেই নাই, কারণ আমার সাথে কেউ নাই, তা আমি কেন ব্রেক নিব, মানে আমার এরকম কিছু ঘাওড়ামি আছে বুঝছেন, মানে সহজে ব্রেক নিতে ইচ্ছা করে না। তো সব মিলে আমি প্রচুর প্রেশার দিছি। তো আমি যখন মতুলের ইঞ্জিন অয়েলটা ইউজ করছি, আমি দেখছি আমার ইঞ্জিনটা তুলনামূলকভাবে অনেক কম হিটিং ইস্যু হয়, প্লাস পারফরমেন্স ওয়াইজও আমি বেটার এক্সিলারেশন পাইছি। মানে কম্পেয়ার করলে আদার্স কাইট প্লাসের সাথে আমি মতুলে খুব স্যাটিসফাইড ছিলাম, এবং আমার দেখা দেখি অনেক কাইট প্লাস ইউজার মতুলে শিফট হয়েছে এবং তারাও সেম কথা বলছে যে না ভাই পারফরমেন্স ওয়াইজ এটা একেবারে টপ নচ। তো ওই বাজেটে ইনফ্যাক্ট আমি এখনও বলবো যে ভাই বাজেট ইস্যু না থাকলে আমি জীবনেও মতুল থেকে শিফট হইতাম না, কারণ মতুল আমার একদম মানে সিগনেচার ব্র্যান্ড হয়ে গেছিলো ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে। ইনফ্যাক্ট আমি যদি পরবর্তীতে কোনো বাইক নিই আমি আবার মতুলেই শিফট হবো, ঠিক আছে। এখন পাচ্ছি না, কারণ এখন একটু বাজেট ইস্যু আছে, প্লাস এই যেটা ঠিক মতন অ্যাভেলেবেল না মার্কেটে, এখন আবার আইসে 950 টাকা দামে বিক্রি হচ্ছে। তো যাই হোক, আবার ইয়ামাহা লুবে ব্যাক করি। ইয়ামাহা লুবটা আমি প্রথম ইউনিটটা ইউজ করলাম, ইনফ্যাক্ট এখনও আমি নতুন করে আবার এই যে গতকালকে ড্রেন আউট দিয়ে নতুন করে রিফিল করছি। তো ইয়ামাহা লুবটা যখন আমি বাইকে ভরলাম মানে রিফিল করলাম, আমি দেখলাম যে ইঞ্জিনটা অনেক স্মুথ মনে হয়, মানে মতুলেও মানে অ্যাজ ইউজুয়াল যেরকম আমার মনে হতো। তবে কম্পেয়ার টু মতুল, ইয়ামাহা লুবের টাইম লাইনটা কিছুটা কম। মতুলটা যেমন আমি 3000 কিলো অবধি চালাইছি, ইয়ামাহা লুবটা আমি 3000 কিলো অবধি চালানোর মতন অবস্থা দেখি নাই। কেন দেখি নাই, আমি দেখছি যখনই 2000 কিলো পার হইছে তখনই ইঞ্জিন সাউন্ড চেঞ্জ হয়ে যায়, চালাইলেও জিনিসটা ফিল করা যায়। তো ব্যাট সাউন্ড আসা শুরু করে দেয়, প্লাস গিয়ার শিফটিং একটু হার্ড হয়ে যায়। তো তখন বুঝলাম যে আসলে যেহেতু একটা বাজেট ইস্যু আছে, মানে মতুলটার আপনার কেন জানি পারফরমেন্স ওয়াইজ মতুলটা বেটার, মানে পারফরমেন্স ঠিক বলবো না, পারফরমেন্স অনুযায়ী আসলে দুইটাই সেম। মেনলি যেটা বলবো সেটা হচ্ছে লাইফ টাইম অনুযায়ী, লাইফ টাইমের হিসাব করলে আপনার মতুলটা লং রানে বেশি সাস্টেন করে, ইয়ামাহা লুব সেমি সিনথেটিকটা ওইভাবে করতে পারে না। হয়তো বা ইয়ামাহা লুবের আমি মিনারেল যদি ইউজ করতাম কিংবা অন্যান্য আরেকটু আপগ্রেডে ইউজ করতাম, সেইগুলো হয়তো বা ঠিকঠাক হতো, বাট এইটা পারে না। তো এখন কথা হচ্ছে আপনারা শিফট করবেন কিনা। এখন ভাই আমি বলবো যে আপনারা যেই ইঞ্জিন অয়েলেই আসেন সেটাতেই থাকেন, সেটাতে কোনো সমস্যা নেই। বাজেট ইস্যু আমার মতন হলে অবশ্যই সুইচ করতে পারেন, তবে চেষ্টা করবেন বাজারে কিন্তু প্রচুর 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ইঞ্জিন অয়েলে ভরা। চেষ্টা করবেন 2 টাকা বেশি দিয়ে হইলেও অরিজিনাল ইঞ্জিন অয়েলটা খুঁজে বের করার এবং সেটা ইউজ করার। অন্তত আমি সেটা চেষ্টা করি, সেটা করে আসছি এবং ভবিষ্যতেও করব। তো ঠিক আছে, আজকের ভিডিও আর বড় করব না, মানে একটু রাইড দিব। অনেক দিন পরেই মোটামুটি বের হয়েছি, মানে কোনো রকম আমি আসলে এখন রাস্তাটা এনজয় করতে যাচ্ছি, আর বিকাল টাইম খুবই ভালো লাগতেছে। তবে বাইক রাইড করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না এই পোলাপাইনের জন্য, কারণ আজকে ঈদের দিন, রাস্তায় সাপড়ি পোলাপাইনে ভাই ভরপুর, এবং কি আপনি যতই আপনার লেনে থাকেন, আপনার লেনে এসে আপনারা ল্যাং মেরে দিয়ে যাবে, এরকম মার্কে অবস্থা ওদের। ওরা আসলে মানে সত্যি কথা বলতে সারা বছরে ওইভাবে রাস্তায় নামতে পারে না, বুঝছেন। ওরা এই যে আমাদের ঈদের সময়, তারপর পূজার সময় ওরা দেখবেন যে এই মানে বন মানুষগুলো আসলে রাস্তায় নামে। তো আমাদের আসলে কিছু করার নাই। আমাদের দেখবেন যে ঈদের আগে রাস্তায় যে পরিমাণ সার্জেন্ট স্পিড গান, তারপর হচ্ছে পেপার চেকিংয়ের জন্য দাঁড়ায়,
ঠিক সেই পরিমাণ ওরা নেগলেক্ট করে ঈদের টাইমটাতে, বিশেষ করে ঈদের দিন। আপনি শুধু একটু খোঁজ নেবেন, দেখবেন যে ঈদের দিন, ঈদের 1-2 দিন পরে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট বাংলাদেশে হয়, এবং সেই অ্যাক্সিডেন্টের ঠিক কি পরিমাণ রেশিও বাইকে এবং কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে। পোলাপাইন্ডির দেখবেন যে একটারও নাই মাথায় হেলমেট, নাই ওদের বাইকিং রাইডের কোনো মানে প্রপার, ওরা বাইকিং রাইড পারে না, ওদের পায়ে দেখবেন কোনো জুতা নাই, কিছু নাই, রাস্তায় পড়লে ভাই পিচের উপরে খালি পড়েন না, তারপরে দেন যে চামড়া কয় লেয়ার ওঠে। তো ঠিক আছে, দোয়া করি সবাই যেন মানে দিন শেষে সুস্থভাবে বাড়িতে ফেরেন, সেই দোয়াই করি। রাস্তার ব্যাপার, যে কোনো সময় যে কেউ আমরা অ্যাক্সিডেন্ট করতে পারি। আমি এখন কথা বলতেছি, এমন হইতে পারে যে এই ভিডিওটা আপলোড করার আগে আমি রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা গেছি, সেটাও হইতে পারে। তো সেটা কথা না, যতক্ষণ আসি নিজ জ্ঞানে নিজের মতো করে সাবধানে রাইড করেন। আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা কোনো রকম ঝামেলা না হয় তাহলে আপনারা দেখতে পাবেন। তো তাহলে এখানেই বিদায়, টেক কেয়ার, ভালো থাকবেন, এবং শেষমেশ আবারও ঈদ মোবারক।